আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আমার আজকের ক্লাসটি থাকছে এসএসসি হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান অধ্যায়ের ১ নং সৃজনশীল প্রশ্নের সমাধান। বোর্ড বইয়ের ১ নং সৃজনশীল প্রশ্নের সমাধান আজকে আমি করে দিব। সো যেটা বলতে চাচ্ছিলাম, তোমরা যারা এখনও আমার অনলাইন কোর্সে ভর্তি হওনি, আমার অনলাইন কোর্সে মাত্র ৪৯৯ টাকায় পুরো তোমার বোর্ড পরীক্ষা পর্যন্ত ক্লাস করতে পারবা। মানে ৪৯৯ টাকা দিয়ে তুমি একবার ভর্তি হবা। এই একবারই ভর্তি হয়ে তুমি ক্লাস করবা। একবার তোমার বোর্ড পরীক্ষা, তোমার যে এসএসসি পরীক্ষা আছে না, ওই এসএসসি পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা এই একবারই টাকা প্রদান করে। মানে একবারই তুমি জাস্ট ফিটা পে করবা, তারপর তোমাকে প্রতিদিন হচ্ছে জুম অ্যাপে, কিসে জুম অ্যাপে, হ্যাঁ এটা একবারে যারা হয়তো জানো তারা বুঝতে পারবা যে আসলে এটা কেমন ক্লাস হয়। একদম ক্লাসরুমের মতো তুমি ক্লাসে অংশগ্রহণ করবা, তুমি আমাকে সরাসরি প্রশ্ন করবা, মানে একবার ভয়েসে সরাসরি প্রশ্ন করবা, আমি তোমার প্রশ্নের উত্তর দিব, দেন এভাবে আর কি ক্লাস করাবো, জাস্ট লাইভে সরাসরি প্রাইভেট পড়ার মতো। একবারই তোমাকে পেমেন্ট করতে হবে ৪৯৯ টাকা। সো এই ৪৯৯ টাকা তুমি একবারই পেমেন্ট করবা, করে ভর্তি হবা, আর একবারে বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি ক্লাস করতে পারবা। এর মধ্যে প্রত্যেকটা অধ্যায়ের জন্য তোমাকে যেটা দেওয়া হবে, লেকচার শিট প্রদান করা হবে, মানে নোট দেওয়া হবে, এবং তোমার হচ্ছে প্রত্যেকটা ক্লাসের বহু নির্বাচনী প্রশ্নে আলোচনা করা হবে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে। সো বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে মূলত তোমার একবার হিসাব বিজ্ঞান বইটা পুরোটা কমপ্লিট করানো হবে। সো আর দেরি না করে আজই যোগাযোগ করো। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি, নাম্বারটা একটু দেখো, নাম্বারটা লিখে নাও, তাহলে তুমি এই নাম্বারে আমাকে আজকেই কল দিবা, এবং আজকে কল দিয়ে তুমি বিস্তারিত আরও যদি জানার কিছু থাকে তাহলে জেনে নিবা। 01647550096, এটা আমার নাম্বার, এটা আমার একদম পার্সোনাল নাম্বার। সো এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারবা চাইলে বিস্তারিত জানার জন্য। স্ক্রিনে নাম্বারটা অলরেডি দেখতে পাচ্ছ। সো এই নাম্বারে যোগাযোগ করে আরও কোর্স সম্পর্কে বিস্তারিত একটু জেনে নাও। তো ১ নাম্বার সৃজনশীলটা একটু দেখো, আমি বলি। ঢাকায় নিরাময় ফার্মা এর ২০১৭ সালের জানুয়ারি মাসে কতিপয় লেনদেন নিম্নরূপ: জানুয়ারি ১ নগদ ৫৫,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার কম্পিউটার ও ৩০,০০০ টাকা মূল্যের বিক্রয়যোগ্য ঔষধ নিয়ে ব্যবসায় শুরু করে। তো জানুয়ারি ৩ তারিখে জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয় করে ৮০,০০০ টাকা। জানুয়ারি ৭ তারিখে পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় করে ৩,২০০ টাকা। জানুয়ারির ১৮ তারিখে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ঔষধ ফেরত দেয় ৬,০০০ টাকা। জানুয়ারি ২৭ তারিখে নগদে ঔষধ বিক্রয় করে ১,৪০,০০০ টাকা। এটা হচ্ছে উদ্দীপক। তো এই উদ্দীপককে ক নাম্বার বলা হয়েছে? উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে উপযুক্ত তথ্য হতে। তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে আমাকে দেখতে হবে বছরের প্রথমে কি সম্পদ ছিল, সেই বছরের সম্পদ থেকে, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিতে হবে। প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দাও, তাহলে কি হবে? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিলে তুমি পাও প্রারম্ভিক মূলধনের পরিমাণ। সো আমরা যদি এটা সমাধান করি, ছক করব কিভাবে? ছকটা করব একদম ইজি ওয়েতে চেষ্টা করব ছকটা করার জন্য। দেখো একটু, প্রথমে বিবরণের ছক দিবা, তারিখ বিবরণ টাকা টাকা, জি এটা হচ্ছে তারিখ বিবরণ, তারপর এখানে টাকার ঘর হবে দুটো, টাকা টাকা, ওকে। তো দুটো টাকার ঘর হবে আর তারিখ বিবরণ। তুমি এটা চাইলে এভাবে লিখতে পারো যে বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এটাও কিন্তু হয়, ওকে। তো এখানে প্রথমে দেখো কত তারিখের লেনদেন আছে। প্রথমে লেখা আছে জানুয়ারির ১ তারিখে নগদ ৫০,০০০ টাকা, নগদ ৫৫,০০০ টাকা, ৫০,০০০ টাকার কম্পিউটার আর ৩০,০০০ টাকা মূল্যের বিক্রয়যোগ্য ঔষধ। এখানে কিন্তু একটাও আমি হচ্ছে তোমার কি বলে দায়ের পরিমাণ দেখতে পাচ্ছি না, আছে সব কি সম্পদ আছে। সো এখানে আমি কি লিখব? প্রথমে লিখব কি জানুয়ারির ১ তারিখ, জানুয়ারির ১ তারিখ এবং ২০১৭ সালটা লিখে দেব। সো প্রথমে ছিল কি নগদান হিসাব, তো লিখব কি নগদ। নগদ কত টাকা ছিল? ৫৫,০০০ টাকা ছিল, তাহলে এখানে লিখব ৫৫,০০০ টাকা, ৫৫,০০০ টাকা। খেয়াল করবা বছরের প্রথমে যে সম্পদগুলো নিয়ে উনি ব্যবসা শুরু করবে সেগুলোই লিখতে হবে।
সো বছরের প্রথমে উনি কি কি সম্পদ নিয়ে ব্যবসা শুরু করছে সেটা ফলো করতে হবে, এবং কি কি দায় নিয়ে ব্যবসা শুরু করছে। সম্পদ থেকে দায়গুলো যদি বাদ দিয়ে দেই তাহলেই কিন্তু প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হয়ে গেল। সো নগদ 55,000 টাকা, তারপর দেখো 50,000 টাকার কম্পিউটার নিয়েছে। সো এখানে লিখবো 50,000 টাকার কম্পিউটার, কম্পিউটার 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 50,000 টাকা, 50,000 টাকা। তারপর 30,000 টাকা মূল্যের বিক্রয়যোগ্য ঔষধ, বিক্রয়যোগ্য ঔষধ 30,000 টাকা, বিক্রয়যোগ্য ঔষধ, ওকে 30,000 টাকা। তো তিনটা সম্পদ একসাথে যোগ করে দেই, 55,000, 50,000 আর 30,000, মূলত হয় কত? 1,35,000 টাকা। 1,35,000 টাকা হচ্ছে ওনার প্রারম্ভিক মূলধনের পরিমাণ। এখন যদি স্যার দায় থাকতো তাহলে আমরা এখানে উপরে লিখতাম, শিরোনাম লিখতাম, কি শিরোনাম লিখতাম? লিখতাম হচ্ছে সম্পদ সমূহ। এখানে সম্পদ সমূহ লিখতাম, প্রারম্ভিক সম্পদ সমূহ লিখে বাদ দিতাম দায় সমূহ। যদি আমরা উত্তরটা কিন্তু আগেই লিখেছি, আমি জাস্ট এখন একটু হচ্ছে শিখাই দিচ্ছি যে কিভাবে আর কি এটা অন্যরকম থাকলে আমরা সমাধান করতাম সেটা। ওকে, বাদ দিব কি? বাদ দিব দায় সমূহ। তো দায় সমূহ যদি থাকতো এখানে লিখে, এই ঘরে লিখে ওই ঘরে নিয়ে দুটো বিয়োগ করে এখানে লিখে ডাবল দাগ দিয়ে বন্ধ করে দিতাম। যারা বুঝতে পারোনি হয়তো এরকম আরো অঙ্ক পাবো, তখন আর কি আরো শিখিয়ে দেবো বিস্তারিত। সো এখানে একটু লিখে নিও, ক নং দিয়ে এখানে লিখবা, ক লেখা লিখবা প্রারম্ভিক মূলধনের পরিমাণ, প্রারম্ভিক মূলধনের পরিমাণ। ওকে, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো, বা প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো। ওকে, সো এভাবে তুমি চাইলে লিখতে পারো। দেন তোমার হচ্ছে ক নাম্বারে এভাবে লিখলে কিন্তু 2 মার্ক ইজিলি পাওয়া যায়। ঠিক আছে, তো এভাবে আরও অনেক সহজ টেকনিকে কিভাবে কি করা যায় একদম বুঝিয়ে বুঝিয়ে পয়েন্ট, মানে আমি আমার হচ্ছে যে প্রাইভেট ব্যাচ সেখানে করাই 499 টাকা দিয়ে তুমি হিসাব বিজ্ঞান বইটা কমপ্লিট করে নিতে পারবে। এবং তোমার কিভাবে A+ পাওয়া যায়, কিভাবে তুমি পাস করতে চাও, হ্যাঁ ফেলের স্টুডেন্ট কিন্তু পাস করতে চাও, এরকম যদি হয় তাও কিন্তু তুমি ভর্তি হতে পারো। মানে মনে করো তোমার হিসাব বিজ্ঞানে কোনো ধারণাই নেই, তাহলে তুমি ভর্তি হতে পারো, স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করো। সো জাহান ড্রাগস হতে এবার আমরা যেটা করব, সরি, জানুয়ারি 3 তারিখ থেকে জানুয়ারি 27 তারিখের লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দিতে হবে। সাধারণ জাবেদা দাখিলা কি বলছে? জানুয়ারি 3 তারিখ থেকে জানুয়ারি 27 তারিখের লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দিব এখন। ওকে, তো আমরা সেম ছক করব, ছক করে তারপর কাজ করব। ওকে, তো আমরা ছক করে নেই আগে। প্রথমে আমরা জাবেদা ছক করব। ওকে, জাবেদা ছকে তোমরা নিশ্চয়ই জাবেদা ছক পারো, অনেক আগে থেকে শিখেছো। সো এটা যে 5টা ঘর হয় সাধারণ জাবেদার, একটা হচ্ছে তারিখ, সাধারণ জাবেদার 5টা ঘর হয়, তারিখ হয়, তারপরে বিবরণের ঘর দিতে হয়, বিবরণের ঘর দিতে হয়, তারপর জাবেদা পৃষ্ঠা, খতিয়ান করার সময় জাবেদা পৃষ্ঠা, জাবেদা করার সময় খতিয়ান পৃষ্ঠা, মাথায় রাখবা। তো আমরা জাবেদা করতেছি যেহেতু, তাহলে খতিয়ান পৃষ্ঠা লিখবো এখানে, জাবেদা পৃষ্ঠায় খতিয়ান হিসাব লিখব। দেন এখানে লিখব ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। ওকে, দেখো এতটুকু দেখো ক্লিয়ার কিনা। তো ভিতরে কি লিখব? প্রথমে লিখব তারিখ। আর তোমরা চাইলে এখানে কিন্তু প্রথমেই হচ্ছে সাধারণ জাবেদা লিখে নিতে পারো, প্রতিষ্ঠানের নাম উপরে লিখবা, প্রতিষ্ঠানের নাম লিখে তারপরে সাধারণ জাবেদা লিখবে। আমি যদি একটু হেল্প করি তোমাকে তাহলে আরও হয়তো বুঝতে পারো ভালো মতো। দেখো এভাবে, প্রতিষ্ঠানের নাম কি ছিল বলো তো? প্রতিষ্ঠানের নাম ছিল নিরাময় ফার্মা, নিরাময় ফার্মা। তাহলে এখানে লিখব নিরাময় ফার্মা, নিরাময় ফার্মা। দেন এখানে লিখব সাধারণ জাবেদা, সাধারণ জাবেদা। আর জাবেদায় কিন্তু ব্যাখ্যাটা বাধ্যতামূলক, যদি তুমি ব্যাখ্যা না দাও তাহলে কিন্তু তোমার নাম্বারে 1 মার্ক কেটে নিবে। সো এটা মাথায় রাখবা, এজন্য অবশ্যই অবশ্যই মানে ব্যাখ্যা লিখতে হবে প্রত্যেকটা এন্ট্রির জন্য। তো তারিখ, তারপরে বিবরণ, এখানে লিখব কি জাবেদা পৃষ্ঠা,
সরি খতিয়ান পৃষ্ঠা, আমরা জাবেদা করতেছি যেহেতু খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, দেন এখানে ক্রেডিট টাকা। তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধু বান্ধবীকে একটু হেল্প মানে বইলো সাবস্ক্রাইব করার জন্য, চ্যানেলের লিঙ্কটা দিয়ে তারা হয়তো উপকৃত হবে। সো সবাই মিলেমিশে একসাথে দেখবা আমার চ্যানেলটা। আমি চাই একবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত হিসাব বিজ্ঞান, ফিনান্স নিয়ে এগুলো নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, আমি নিয়মিত ক্লাস ছাড়বো। সো তোমরা আমাকে যদি আগিয়ে নিতে চাও একটু, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। 2017 সাল জানুয়ারি মাসের কত তারিখ বলেছিল একটু দেখো। প্রথমে বলেছিল জানুয়ারির 1 তারিখ, কিন্তু ওরা বলেছে 3 তারিখ থেকে। একটু খেয়াল করো, 3 তারিখ থেকে 27 তারিখের লেনদেনের সাধারণ জাবেদা। তাহলে আমরা প্রথমে 3 তারিখেরটা লিখব, 1 তারিখেরটা লেখা লাগবে না। সো 3 তারিখেরটা লেখো, জানুয়ারির 3 তারিখ। তো 3 তারিখের ঘটনাটা কি ছিল? জাহান ড্রাগস হতে ঔষধ ক্রয় 80,000 টাকা। তো নর্মালি তুমি চিন্তা করো, তুমি নাম কেন উল্লেখ করা আছে সেটা নিয়ে একটু ভাবো। নাম উল্লেখ আছে কারণ এটা বাকিতে সংগঠিত হয়েছে। তো স্যার এখানে তো টাকা লেখা আছে, টাকা অবশ্যই লেখা থাকবে, কিন্তু যদি নগদ লেখা থাকতো যে পাশে লেখা আছে জাহান ট্রেডার্স হতে নগদে পণ্য ক্রয়, তখন কিন্তু আমার কোনো টেনশন ছিল না, কারণ আমি ওটাকে কি ধরে নিতাম? নগদে ধরে নিতাম। কিন্তু নগদ বলা নেই অথচ নাম লেখা আছে, তাহলে এটা কি ধরে নিব? কি আমরা বাকিতে সংগঠিত হয়েছে। সো প্রথম কাজ হচ্ছে এখানে আমাদেরকে দুটো দিক খুঁজে বের করতে হবে। একটা দিক হচ্ছে আমি পণ্যটা ক্রয় করেছি, আমি মূল কাজ করেছি কি, মানে আমি একটা প্রতিষ্ঠান, নিজেকে প্রতিষ্ঠান দাবি করছি এবং আমি চিন্তা করছি যে আমার প্রথম কাজ কি, আমি প্রথম কি করেছি সেটা নিয়ে ভাববো। প্রথমত আমি ক্রয় করেছি। তো ক্রয় হচ্ছে একটা ব্যয়, ক্রয় একটা কি ব্যয়, এবং ব্যয়টা বৃদ্ধি পাইছে এজন্য ডেবিট হবে। সো 80,000 টাকা ডেবিট হবে। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে আমি এটা বাকিতে করেছি, কাজটা বাকিতে করেছি, ক্রয়ের কাজটা বাকিতে করেছি। বাকিতে ক্রয় করার কারণে দায়ের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। সো এখানে আমি লিখতে পারি কি পাওনাদার জাহান হিসাব, পাওনাদার জাহান হিসাব ক্রেডিট, কারণ এখানে দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তো আমি ছকের মধ্যে লিখি, চলো প্রথমে কি লিখব? ক্রয় হিসাব লিখব, ক্রয় হিসাব ডেবিট লিখব, ক্রয় হিসাব ডেবিট। আর ক্রেডিট কি লিখব? 80,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট 80,000 টাকা। তারপর ক্রয়ের পরে লিখব পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ক্রেডিট। তো পাওনাদার হিসাব ক্রেডিট কত টাকা? এই 80,000 টাকা এখানে লিখে দিব, 80,000 টাকা। খেয়াল করো, 80,000 টাকা। দেন আমার কাজ ক্লিয়ার। আমি এখন হিসাবটা এখানে টেনে দিব। তার আগে আমাকে কিন্তু ব্যাখ্যা লিখতে হবে, ব্যাখ্যা না লিখলে কিন্তু হবে না। সো ব্যাখ্যা আমাকে অবশ্যই লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো আমি এখানে ব্যাখ্যা কি লিখতে পারি? দেখো, ব্যাখ্যা লিখতে পারি হচ্ছে বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়, পণ্য ক্রয়। আমাকে আর কিছু লিখতে হবে না, আমি জাস্ট এই লেখাটা এমনভাবে লিখবো যেন আমি দেখে লেনদেনটা বলতে পারি। দেখো তো, বাকিতে পণ্য ক্রয়, এটা যদি আমি বলি তাহলে বলা যাচ্ছে না যে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে, হচ্ছে এই লেখাটুকু দেখে কিন্তু বোঝা যাচ্ছে, জাবেদার দিকটা গেলে বোঝা যাচ্ছে। সো পাওনাদার জাহান, এখানে তুমি ডট দিয়ে জাহান লিখতে পারো, ঠিক আছে, জাহান লিখতে পারো। ওকে, তারপর আমরা পরের এন্ট্রিতে চলে যাই। 3 তারিখের পরে 3 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত, 3 তারিখেরটা শেষ। এখন আমি লিখব 7 তারিখেরটা, জানুয়ারির 7 তারিখ। তাহলে এখানে লিখব কি জানুয়ারি 7, জানুয়ারি 7 তারিখ। তো জানুয়ারি 7 তারিখে কি বলেছে? পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় 3,200 টাকা। পুরাতন একটি প্রিন্টার মেশিন বিক্রয় করা হয়েছে 3,200 টাকা। তো যখন আমি একটা প্রিন্টার মেশিন বিক্রি করব, প্রিন্টার মেশিনটার একটা অফিসিয়াল নাম আছে, অফিসিয়াল নামটা হচ্ছে, এটা একটা অফিস সরঞ্জাম। প্রিন্টার মেশিনটা কি একটা অফিস সরঞ্জাম। তো যখন তুমি অফিস সরঞ্জাম বিক্রি করবে, তুমি প্রথম কাজ কি করেছো? বিক্রি করেছো। তো এখানে আমি বিক্রয় হিসাব লিখতে পারবো না, কারণ এটা কিন্তু আমার পণ্য না, এটা প্রতিষ্ঠানে পণ্য না, এটা হচ্ছে জাস্ট আমি ব্যবহার করেছি, ব্যবহার করার পরে এটা আর ব্যবহার করা যাবে না, এই কারণে আমি বিক্রি করে দিয়েছি। তো যখন বিক্রি করে দিব তখন কিন্তু আমি এটাকে কি করব? নগদান হিসাব লিখব। প্রথমত আমি চিন্তা করব এটা আমার আয় না, এই জন্য আমি বিক্রয় কিংবা ক্রয় এগুলো লিখব না। যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে, এটা অবশ্যই নিয়ম এটা, যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে ওই স্থায়ী সম্পদ হিসাব হতে হয়। যেমন তুমি মেশিন বিক্রি করেছো, এই মেশিনের একটা অফিসিয়াল নাম হচ্ছে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম হিসাব লিখবা। আসবাবপত্র ক্রয় করেছো, আসবাবপত্রের হিসাব আমরা লিখতে পারি, এই জন্য আসবাবপত্র হিসাব লিখবো। বা আসবাবপত্র বিক্রি করেছো, তাও আসবাবপত্র হিসাব হবে। মেশিন ক্রয় বিক্রয় করেছো, মেশিন হিসাব লিখতে পারো। জমি জমা, জমি হিসাব লিখতে পারো। তুমি যে কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে কিংবা বিক্রয় করলে ওই স্থায়ী সম্পদের নাম লিখবা
আর নগদ কিংবা বাকি যেভাবেই হোক না কেন সেটা লিখবা। তো যেমন আমি এখানে একটা প্রিন্টার বিক্রি করেছি, এটা একটা অফিস সরঞ্জাম, তো আমি নগদে বিক্রি করেছি, এজন্য নগদান হিসাব কি হবে, নগদান হিসাব হবে। আর অফিস সরঞ্জাম হিসাব হবে, অফিস সরঞ্জাম হিসাব হবে ক্রেডিট, নগদান হিসাব ডেবিট হবে। কেন ডেবিট ক্রেডিট হবে একটু বোঝার ট্রাই করো। যখন আমি বিক্রি করেছি তখন কিন্তু আমার কাছে নগদ টাকা নামক সম্পদটা আমি পেয়েছি। দ্বিতীয় কাজ হচ্ছে আমি যখন অফিস সরঞ্জাম বিক্রি করছি তখন কিন্তু আমার অফিস সরঞ্জামটা কমে যাচ্ছে প্রতিষ্ঠানে, এটা একটা সম্পদ এবং সম্পদ কমে গেলে ক্রেডিট হয় ৩,২০০ টাকা। তো চলো আমি আমার অফিসিয়াল সুন্দর মতো লিখি, অফিসিয়ালি যেভাবে লিখতে হয় সেটা লিখি। দেখো, তো প্রথমে আমি কি লিখবো বলছিলাম, নগদান হিসাব লিখবো, কারণ আমি নগদে বিক্রি করেছি এজন্য আমার নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাবে। সো নগদান হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি পেলে কিন্তু ডেবিট হয়। কত টাকা ছিল মেশিনটার দাম? ৩,২০০ টাকা। সো ৩,২০০ টাকা ডেবিট পাশে লিখবো, ৩,২০০ টাকা, ব্যাস। সো তারপর কি লিখবো, আমি বিক্রি করেছি কি অফিস সরঞ্জাম, সো অফিস সরঞ্জাম নামক সম্পদ আমার কাছে কমে যাবে, তো লিখবো কি অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট হবে, এটা ডেবিট হবে এবং এটা ক্রেডিট হবে। তুমি চাইলে এখানে ডয় একা দিতে পারো ডেবিট, আবার পূর্ণরূপে ডিএবিট লিখতে পারো, আবার শুধু ডিআর দিতে পারো, এটা টিচাররা বুঝে, সো এটা প্রবলেম নাই। সো অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট ৩,২০০ টাকা। জাস্ট খেয়াল করো, তুমি বোঝার ট্রাই করো তাহলেই হবে, আর অনেক অঙ্ক করতে পারবা। ওকে, দেন আমাকে কি করতে হবে এখন, ব্যাখ্যাটা লিখতে হবে, ব্যাখ্যা বা মাস্ট দিতেই হবে। তো ব্যাখ্যা আমি কি লিখবো এখন, দেখো ব্যাখ্যা কি লিখবো, ব্যাখ্যা লিখবো হচ্ছে পুরাতন অফিস সরঞ্জাম বিক্রয়, পুরাতন অফিস, সংক্ষেপে বুঝে নিও অফিস সরঞ্জাম বিক্রয়, অফিস সরঞ্জাম বিক্রয়। অবশ্যই ঘরটা যখন তুমি খাতায় করবে তখন আরেক বড় হবে, তখন তোমার জন্য সুবিধা হবে হিসাব করতে, লিখতে। দেন ডান, আমার কাজ এখানে শেষ 7 তারিখেরটা। এরপরে যাব হচ্ছে 7 তারিখের পরে 18 তারিখে যাব। দেখো 18 তারিখে বলা আছে মেয়াদ উত্তীর্ণের কারণে জাহান ড্রাগসকে ঔষধ ফেরত দেওয়া হলো 6,000 টাকা। তো যখন আমি তার কাছ থেকে ক্রয় করেছিলাম তখন আমি কি লিখেছিলাম, ক্রয় হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট লিখেছিলাম। এখন কিন্তু ঠিক তার উল্টাটা হবে, তখন আমি বাকিতে ক্রয় করেছিলাম, আমার ব্যয় বেড়ে গিয়েছিল এবং ব্যয় বেড়ে যাওয়ার কারণে আমার দায়টাও বৃদ্ধি পেয়েছিল, বাকিতে ক্রয় করেছিলাম সেজন্য। আর এখন ঠিক তার উল্টা হবে, যখন আমি তার পণ্যটা ফেরত দিচ্ছি তখন কিন্তু আমার ব্যয়টা কমে যাচ্ছে, অন্যদিকে আমার দায়টাও কমে যাচ্ছে, সে কিন্তু আমার কাছে টাকা চাবে না কারণ আমি তার পণ্যটা ফেরত দিচ্ছি। তাহলে এটার জন্য আমি কিভাবে লিখতে পারি, এটার জন্য আমি লিখতে পারি জানুয়ারির কত তারিখ ছিল, চলো একটু দেখি, জানুয়ারির 18 তারিখ ছিল, জানুয়ারির 18 তারিখ। তো আমি তাহলে কি লিখব, আমি আগের বারে যে এন্ট্রিটা লিখেছিলাম সেটা একটু দেখতে হবে, তাহলে আরো ক্লিয়ার করে বোঝাতে পারবো। ক্রয় হিসাব ডেবিট লিখেছিলাম আর পাওনাদার হিসাব ক্রেডিট লিখেছিলাম। তো আগের বার দায় বৃদ্ধি পেয়েছিল, পাওনাদার হিসাব ক্রেডিট ছিল, আর ক্রয় বৃদ্ধি পেয়েছিল ব্যয় বৃদ্ধি পাওয়ার কারণে ক্রয় হিসাব ডেবিট লিখেছিলাম। কিন্তু এখন আমি তা করব না, এখন আমি উল্টাই দিব, পাওনাদার হিসাব এখন ডেবিট হবে, পাওনাদার হিসাব ডেবিট হবে। কত টাকা, 6,000 টাকা। এখানে অঙ্কের মধ্যে লেখা আছে 6,000 টাকা। তোমরা কিন্তু আবার এই ভুল করো না যে তখন 80,000 ছিল এখন 6,000, আসলে সব পণ্য তো ফেরত দেয় না, মাত্র 6,000 টাকার পণ্য ফেরত দেওয়া হয়েছে, সেখানে লিখবো 6,000 টাকা। দেন কি লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে তারপরে যে ক্রয় করেছিলাম এখন আমি ক্রয়টা ফেরত দিয়েছি, তাহলে ক্রয় ফেরত, কি লিখবো, ক্রয় ফেরত, ক্রয় ফেরত ক্রেডিট কত টাকা, 6,000 টাকা, ক্রেডিট পাশে লিখবো 6,000 টাকা। ডান। তারপর আমি এর ব্যাখ্যাটা লিখবো এখন আমি এর ব্যাখ্যাটা লিখবো। তো আমি দাগটা দিয়ে নেই, হিসাবটা এই তো প্রত্যেকটা ঘরে এভাবে হিসাব টানবা। ওকে, তারপর দেখো তাহলে ব্যাখ্যা কি হবে, ব্যাখ্যাটা কি হবে একটু দেখো সবাই, ব্যাখ্যাটা হবে হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় ফেরত, ওকে, ক্রয় ফেরত প্রদান, শেষ। তাহলে ওনারা বুঝতে পারবে যে কারো কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করে সেটা ফেরত দেয়া হয়েছে, জাস্ট এতটুকুর জন্য আমরা এই কাজটা করি। ওকে, আমাদের ছকটা আর একটু বড় দরকার আছে। দেখো তারপর কত তারিখ আছে চলো দেখি। তারপর আছে হচ্ছে জানুয়ারির 27 তারিখ আছে কি, নগদে ঔষধ বিক্রয় 1,40,000 টাকা।
তো যখন আমি নগদে ওষুধ বিক্রি করব, এটা আমার আয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, আমি মূলত বিক্রি করেছি এবং আমার কাজই তো ঔষধ বিক্রি করা, আমি প্রতিষ্ঠান দিয়েছি তো ওষুধ বিক্রির জন্য। সো এটা আমার আয় বৃদ্ধি পাবে, আর আয় যত বৃদ্ধি পাবে তত ক্রেডিট হবে। সো আমি লিখতে পারি বিক্রয় হিসাব ক্রেডিট, কারণ আমার আয় বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে আমি নগদে বিক্রি করার কারণে আমার কাছে নগদ টাকা চলে আসছে। সো নগদ টাকা নামক সম্পদ যখন আমার কাছে বৃদ্ধি পাবে তখন কিন্তু আমি নগদান হিসাব ডেবিট লিখব। সো এখানে আমি কি লিখতে পারি, প্রথমত তারিখটা দিতে হবে জানুয়ারির 27 তারিখ। তারপর কি লিখব, আমি লিখব হচ্ছে নগদে বিক্রি করেছিলাম, সো নগদান হিসাব ডেবিট লিখব, নগদান হিসাব ডেবিট। দেন কি লিখব, আমি বিক্রি করেছি কত, 1,40,000 টাকা, 1,40,000 টাকা। প্রয়োজনে একবার দেখে নেই, 1,40,000 টাকা। ওকে, ডান। সো 1,40,000 লিখলাম। এখন কি করতে হবে, 1,40,000 লেখার পরে আমাকে আরেকটা পার্ট জাবেদা দিতে হবে, সেটা হচ্ছে বিক্রি করেছি যেহেতু, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় একটা আয়, সো বিক্রয় হিসাব ক্রেডিট 1,40,000 টাকা, 1,40,000 টাকা। সো ব্যাখ্যাটা চলো দেই। ব্যাখ্যাটা দিব হচ্ছে, কি ব্যাখ্যা দেওয়া যায় বলো তো? আমি যখন নগদে পণ্য বিক্রি করেছি তাহলে আমি লিখব কি, নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় বা নগদে ঔষধ বিক্রয়। তুমি যেভাবে দাও সেভাবেই রাইট হবে, এটা নিয়ে কখনো কেউ জিজ্ঞাসা করবে না। জাস্ট এতটুকুই তুমি লিখেছো কিনা সেটা হচ্ছে বড় কথা। লিখে একটা ব্র্যাকেট দিয়ে দিবা, তুমি লিখেছো কিনা সেটা বড় কথা, তুমি কি লিখেছো সেটা বড় কথা না এখানে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এমন, তুমি লিখেছো কিনা তার মানে এই না যে তুমি গান লিখে থুয়ে আসবা, তুমি তোমার নাম লিখে থুয়ে আসবা, এরকম কিন্তু কিছু করা যাবে না। এটা মাথায় রাখতে হবে তোমাকে, জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে যে তুমি লিখেছো কিনা। যেভাবেই লেখো না কেন, লিখেছো কিনা বোঝা যাচ্ছে কিনা যেটা একটা লেনদেন বা অন্য কিছু। সো এখানে বলেছিল 27 তারিখ পর্যন্ত আমাদেরকে লেনদেনের সাধারণ জাবেদা দেখিল। তো সাধারণ জাবেদা বলার কারণে কিন্তু আমরা ব্যাখ্যা দিয়েছি এবং বিস্তারিত আলোচনা করেছি। তো এখন আমাদেরকে যেতে হবে কোথায়, আমাদেরকে এখন যেতে হবে হচ্ছে গ নাম্বারে। গ নাম্বারে বলেছে উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে নগদান হিসাব, দেখো কি বলেছে, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব এবং ক্রয় হিসাব ও পাওনাদার হিসাব, 1টা 2টা 3টা 4টা হিসাব আমাদেরকে তৈরি করতে হবে। খেয়াল করো, 4টা হিসাব আমাদেরকে তৈরি করতে হবে এখানে। সো 4টা হিসাব যেহেতু তৈরি করতে বলেছে, আমরা 4টা হিসাব এখানে তৈরি করব। দেখো, আমরা প্রথমে জাবেদাগুলোকে ইনশিওর করতে হবে। যেহেতু এই অঙ্কে জাবেদার পরিমাণ বলা ছিল, মানে জাস্ট কয়েকটা জাবেদা বলা ছিল এখানে, যেমন এক তারিখেরটা কিন্তু বলা ছিল না, 1 তারিখেরটা বলা ছিল না, বাকি সব বলা ছিল। তো আমাকে তো 1 তারিখের হিসাবটা লিখতে হবে। তো আমি এখানে লিখেছি, দেখো সবগুলো জাবেদা এখানে আমি লিখে রেখেছি। তো এবার আমি এই জাবেদাগুলো থেকে খতিয়ান তৈরি করব। খেয়াল করো, তো খতিয়ান তৈরি করতে গেলে আমাদেরকে খতিয়ানের ছক করতে হবে। খতিয়ানের ছক কিভাবে করতে হয় নিশ্চয়ই তোমরা এটা আগে থেকে জানো। খতিয়ানের ছক করতে গেলে আমাদেরকে একটা টেকনিক অবলম্বন করতে হবে। আমরা যখন খাতায় ছক করব তখন আমরা ইজিলি মানে শেখাবো, যারা পেইড ব্যাচে আছে তাদেরকে আমি খাতায় সুন্দর মতো শেখাই। সো দেখো, প্রথমে আমাদেরকে শিরোনাম লিখতে হবে। প্রথমে আমরা কি করব, একটা শিরোনাম লিখব। ওকে, দেখো শিরোনাম লিখলাম। এবার আমরা দিব হচ্ছে তারিখ, এখানে লিখব তারিখ। ওকে, ডান, তারিখ লিখলাম। আমরা একটা ছকেই সব অঙ্ক করে ফেলবো। তারিখ লেখার পরে এখানে লিখব, যেহেতু এটা খতিয়ান করছি তো জাবেদা পৃষ্ঠা লিখতে হবে এখানে। খতিয়ান করলে জাবেদা পৃষ্ঠা, জাবেদা করলে খতিয়ান পৃষ্ঠা, মাথায় রাখবা। এখানে ডেবিট টাকা, হ্যাঁ এখানে ডেবিট টাকা, তারপরে ক্রেডিট টাকা, দেন এখানে জের নির্ণয় করতে হবে, ডেবিট এবং ক্রেডিট। আমি শিরোনামগুলো লিখে নেই, তাহলে তুমি বুঝতে আরও পারবা সহজে। প্রথমে লিখব তারিখ, তারপরে লিখব বিবরণ, নর্মাল হিসাব, জাস্ট নর্মাল একবারে, হ্যাঁ নর্মাল হিসাব বিবরণ। দেন আমি কি লিখব, বিবরণ লেখার পরে লিখব হচ্ছে ডেবিট টাকা, ডেবিট টাকা, এটা হচ্ছে জাবেদা পৃষ্ঠা। আমরা জাবেদা করার সময় খতিয়ান পৃষ্ঠা দিই, খতিয়ান করার সময় জাবেদা পৃষ্ঠা দিই। তারপর এখানে কি ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা। দেন এখানে জের লিখব ডেবিট ক্রেডিট, যেগুলো হচ্ছে ডেবিট ক্রেডিট দিলাম। সবার প্রথমেই আমাদেরকে লিখতে হবে কি হিসাব করব, সেটা আমাদের প্রশ্নের উপর নির্ভর করতেছে যে আমরা আসলে কি হিসাব করব। তো প্রথমে আমরা যেটা করব, চলো আমরা একটু দেখে নেই প্রথমে আমরা কি হিসাব করব। খেয়াল করো, আমাদের হিসাব করতে হবে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব।
কি বলেছি, নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, এই যে নগদান হিসাব, অফিস সরঞ্জাম হিসাব, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব। সো নগদান হিসাব করতে গেলে আমরা একটু এখানে লিখে রাখি, আমরা কি করব সেই হিসাবটা আমি লিখি এখানে। নগদান হিসাব করব আমরা, তারপরে নগদান হিসাবে অফিস সরঞ্জাম হিসাব করব, অফিস সরঞ্জাম হিসাব, তারপরে অফিস সরঞ্জামের পরে ক্রয় ও পাওনাদার হিসাব, ক্রয় এবং পাওনাদার। সো আমরা এই 4টা হিসাব করব, মূলত মাথায় রাখবে 4টা হিসাব আমরা এখানে করব, ঠিক আছে? 4টা হিসাব আমরা এখানে করব। দেখো তো আমাদের যে লেনদেনগুলো আমি দেখতে পাচ্ছি এখানে, এই 4টা হিসাব আমরা করব। প্রথমে আমরা নগদান হিসাব করব। তো এখানে দেখব কোথায় কোথায় নগদান হিসাব আছে, এটা অনেকে তোমরা জানো, তারপর আমি আর একটু বলে দিচ্ছি। নগদান হিসাব আছে কোথায় কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো নগদান হিসাব আছে কোথায় কোথায়, এটা জাবেদা পৃষ্ঠা, এটা হচ্ছে খতিয়ান পৃষ্ঠা। হ্যাঁ, যখন জাবেদা করব খতিয়ান পৃষ্ঠা, খতিয়ান করলে জাবেদা পৃষ্ঠা। তো নগদান হিসাব আছে, এই যে নগদান হিসাব আছে, তাহলে আমরা এই নগদান হিসাবের বিপরীত আছে কি, মানে এটা তো ডেবিট, তাহলে এর বিপরীত ক্রেডিট আসে কোনটা, মানে ডেবিটের বিপরীত ক্রেডিট। মূলধন হিসাব, তাহলে আমরা লিখব মূলধন হিসাব, কিন্তু টাকা লিখব কত, নগদের পাশে যে টাকাটা আছে 55,000 সেইটা লিখব। তো আমরা সবার আগে এখানে শিরোনাম লিখে নিব নগদান হিসাব। কি লিখব, নগদান হিসাব লিখব। নগদান হিসাব লিখে এটা হচ্ছে 2017 সাল, 2017 সাল, এটা হচ্ছে জানুয়ারি মাস, জানুয়ারি মাসের 1 তারিখে মূলধন হিসাব। কি লিখব, মূলধন হিসাব। খেয়াল করো বিষয়টা, মূলধন হিসাব যখন লিখব, নগদান হিসাবের জন্যই কিন্তু মূলধন হিসাব লিখতেছি আমি, এই নগদান হিসাবের জন্য মূলধন হিসাব লিখতেছি। তাহলে নগদান হিসাব কোথায় আছে, টাকাটা ডেবিট পাশে 55,000, তাহলে আমরা টাকাটাও ডেবিট পাশে 55,000 বসাবো, 55,000। দেন এই টাকাটা একবার জেরের পাশে যাবে 55,000 টাকা, ব্যাস 55,000 টাকা জেরের পাশে চলে গেল। দেন নগদান হিসাব কোথায় আছে, চলে যাব সেখানে, অফিস সরঞ্জাম নগদান হিসাব না, ক্রয় হিসাব, মূলধন হিসাব, ক্রয় হিসাব, পাওনাদার হিসাব, নগদান হিসাব আছে, এই যে নগদান হিসাব, খেয়াল করো এই যে নগদান হিসাব। তাহলে নগদান হিসাবে যাবে দেখি, নগদান হিসাব ডেবিট 3,200 টাকা। তো আমরা এর লিখবো বিপরীতটা, অফিস সরঞ্জাম হিসাব লিখবো বিপরীতটা। তাহলে এখানে কি লিখবো, জানুয়ারি কত তারিখ, 7 তারিখ, জানুয়ারি মাসের 7 তারিখে। তাহলে অফিস সরঞ্জাম হিসাব লিখবো, অফিস সরঞ্জাম হিসাব 3,200 টাকা। দেখো নগদান হিসাব কি আছে এখানে, নগদান হিসাব কিন্তু ডেবিট আছে 3,200, এর জন্য আমরা ডেবিট পাশে লিখবো 3,200 টাকা, 3,200 টাকা। দেখো এখন এটা অনেকে পারে না, এখানে ডেবিট আছে, জের ব্যালেন্স ডেবিট আছে, আর আমার কাছে যে এখন আছে 3200, সেও কিন্তু ডেবিট আছে। তাহলে আমি কি করব, এই ডেবিট আর এই ডেবিট যোগ করে দিব, যেহেতু ডেবিট ডেবিট যোগ হয়, প্লাসে প্লাসে প্লাস হয়, সো ডেবিট ডেবিট যোগ করব। তাহলে এই 55,000-এর সাথে 3,200 যোগ করলে কত হয়, 58,200, 58,200, খেয়াল করো 58,200 টাকা হয়ে গেছে। এবার নগদান হিসাব আর কোথায় আছে, পাওনাদার হিসাব, নগদান হিসাব লাস্টে আরেকটা আছে, এই যে নগদান হিসাব আছে, বিপরীতে আছে বিক্রয় হিসাব ক্রেডিট। সেখানে লিখতে পারি কি, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা ছিল 27 তারিখে, জানুয়ারির 27 তারিখ, লিখবো কি বিক্রয় হিসাব। আমরা সবসময় ফলো করব কি, যার হিসাব করব, নগদান হিসাব করছি তাহলে লিখবো তার বিপরীতটা, নগদান হিসাব করলে তার বিপরীতটা লিখবো, যেমন বিক্রয় হিসাব লিখতেছি। সো নগদান হিসাব ডেবিট ছিল, টাকা বসবে কিন্তু ডেবিট পাশে, কত টাকা, 1,40,000 টাকা। সো 1,40,000 টাকা, 1,40,000 টাকা। সো এই 1,40,000 টাকা কিন্তু এটার সাথে যোগ হবে। সো 1,40,000 আর হচ্ছে 50, 1,90,000, 98,200, 1,98,200 টাকা। খেয়াল করো 1,98,200 টাকা। কেন, এটাও ডেবিট এটাও ডেবিট, দুটো ডেবিট। তাহলে কি করব, আমরা সবসময় নগদের যে নগদান হিসাব যেহেতু করছি, তাহলে সবসময় ফলো করব নগদের বিপরীত কি আছে। তো নগদের বিপরীত ছিল এখানে বিক্রয় হিসাব, এই জন্য বিক্রয় হিসাব লিখলাম, টাকা 1,40,000 ছিল, 1,40,000 লিখলাম, এটাও ডেবিট আর আমার ব্যালেন্সও ডেবিট আছে। তো ডেবিট আর ডেবিট, দুই ডেবিট মিলে ডেবিট পাশেই বসবে এবং যোগ হবে। সো এই হচ্ছে খতিয়ান। দেখো এটা হচ্ছে একটা খতিয়ান, হ্যাঁ, নগদান হিসাবের একটা খতিয়ান। ওকে, এবার আমরা করব হচ্ছে অন্য আরেকটা করব, যেমন নগদান হিসাবের পর অফিস সরঞ্জাম হিসাব আছে, তো আমরা কি করব, অফিস সরঞ্জাম হিসাব করব। সো অফিস সরঞ্জাম হিসাব করব আমরা এখন, আগে এটা একটু মুছে নেই, তারপরে অফিস সরঞ্জাম হিসাব করব। দেখো এইখানে আমরা জাস্ট নামটা চেঞ্জ করে দিব, ছক কিন্তু একই রকম থাকবে।
কি অফিস সরঞ্জাম হিসাব, অফিস সরঞ্জাম হিসাব। দেখো তো কোথায় কোথায় অফিস সরঞ্জাম হিসাব আছে, নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আছে 50,000 টাকা। তো এই ডেবিটের বিপরীত পাশে কোনটা আছে, দেখো এটা ডেবিট, তাহলে এর বিপরীতে আছে ক্রেডিট, তাহলে মূলধন হিসাব ক্রেডিট। সো আমরা এখানে লিখব কি জানুয়ারির 1 তারিখ মূলধন হিসাব, মূলধন হিসাব কত টাকা, 1 লক্ষ, অফিস সরঞ্জাম হিসাব কত সেটা ফলো করবা। অফিস সরঞ্জাম কত আছে, অফিস সরঞ্জাম আছে 50,000, যদিও আমি লিখেছি মূলধন হিসাব কিন্তু টাকা কত 50, কোথায় অফিস সরঞ্জাম হিসাব, তাহলে অফিস সরঞ্জাম হিসাব 50,000 টাকা। সো ওখানে কিন্তু অফিস সরঞ্জাম ডেবিট ছিল, এই জন্য টাকাটা ডেবিট ঘরে বসবে এবং ব্যালেন্সের ঘরেও সেম ডেবিট ঘরে বসবে। তারপর অফিস সরঞ্জাম হিসাব লেখা শেষ। আর কোথাও অফিস সরঞ্জাম হিসাব আছে, আর কোথাও নাই, এখানে আছে দেখো অফিস সরঞ্জাম, এই যে অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট 3,200 টাকা। তাহলে এখানে অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট যেহেতু আছে, আমি কি করব লিখবো তার বিপরীতটা সবসময়। অফিস সরঞ্জামের বিপরীত আছে নগদান হিসাব, সো আমি এখানে লিখবো নগদান হিসাব। এবং এটা কত তারিখ ছিল, অফিস সরঞ্জাম 7 তারিখ ছিল জানুয়ারি মাসের, সো 7 তারিখ দিয়ে আমি লিখবো কি নগদান হিসাব লিখবো, নগদান হিসাব লিখবো। দেখো অফিস সরঞ্জাম হিসাব কিন্তু তখন ক্রেডিট, এই জন্য আমি টাকাটা বসাবো ক্রেডিট পাশে 3,200। এখন দেখো তো আমার কাছে ব্যালেন্স আছে ডেবিট পার্সে 50,000 আর ক্রেডিট হচ্ছে 3,200, তাহলে 50,000 থেকে 3,200 বাদ দিব, বিয়োগ করব। কেন বিয়োগ করব, কারণ এখানে হচ্ছে আমার ব্যালেন্স ডেবিট আছে আর এখানে আমি নতুন যে আসতেছে সে ক্রেডিট আছে, ডেবিট ক্রেডিট হলে বিয়োগ করতে হয়। সো 50,000 থেকে 3,200 বাদ দাও, তাহলে 46,800 টাকা হয়, 46,800। এই হচ্ছে নর্মালি একটা অঙ্কের মানে অফিস সরঞ্জাম হিসাব খতিয়ান আর কি, অফিস সরঞ্জাম হিসাবের খতিয়ান। এখানে আর কোনো এন্ট্রি নাই, দেখো অফিস সরঞ্জাম নামে আর কোনো এন্ট্রি নাই, তাহলে এটা আমি মুছে দিচ্ছি কারণ এখানে আমার কাজ কিন্তু শেষ, আমার কাজটা কিন্তু এখানে শেষ। ওকে, সো তারপরে অফিস সরঞ্জামের পরে আমরা যাব ক্রয় হিসাবে, দেখব কোথায় কোথায় ক্রয় আছে, সেখানে সেখানে আমরা সেটা লিখব। তো দেখলাম এখানে নগদান হিসাব অফিস সরঞ্জামের এই ক্রয় আছে 1 তারিখে ক্রয় আছে, তাহলে এই ক্রয়ের বিপরীত কি আছে মূলধন হিসাব, মানে ক্রয় ডেবিট, তো মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। বলতে পারো স্যার এর বিপরীতে উপরে যেগুলো আছে এগুলো কেন লিখলেন না, ওগুলো তো ডেবিট, তো বিপরীত কি ক্রেডিট, ক্রেডিট কোনটা আছে, তাহলে ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। সো লিখবো কি মূলধন হিসাব, জানুয়ারির 1 তারিখে মূলধন হিসাব, মূলধন হিসাব কত টাকা হবে 30,000 টাকা। সো 30,000 টাকা, ক্রয় হিসাব যেহেতু ডেবিট 30,000 টাকা ডেবিট পাশে বসাবো, ব্যালেন্সের ঘরও 30,000 টাকা ডেবিট পাশে বসাবো। ওকে, দেন আর ক্রয় হিসাব আছে কোথায়, এই যে দেখো একটা ক্রয় হিসাব, এর বিপরীত আছে পাওনাদার হিসাব, তাহলে লিখবো কি পাওনাদার হিসাব, জানুয়ারির 3 তারিখ এটা পাওনাদার হিসাব, বিপরীতটা লিখবো জানুয়ারির 3 তারিখ পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব কত টাকা ছিল, ক্রয় হিসাব এটা বাকিতে ক্রয় ছিল 80,000 টাকা, সো আমি লিখবো কি 80,000 টাকা। ক্রয় হিসাব কিন্তু ডেবিট, এর জন্য টাকা বসবে ডেবিট পাশে 80,000, এখানে ছিল 30, এখানে 80, 8 আর 3 11, 1,10,000 টাকা। দুটোই যেহেতু ডেবিট, এটাও ডেবিট এটাও ডেবিট, তো দুটো মিলে ব্যালেন্সে ডেবিট পাশে বসবে। ক্লিয়ার? ওকে, ক্রেডিট হলে বিয়োগ করতাম। তারপর আর ক্রয় হিসাব আছে কোথায়, ক্রয় 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 আর কোথাও আছে নাই, এটা কিন্তু ক্রয় ফেরত, মাথায় রাখবে এটা ক্রয় ফেরত, ক্রয় হিসাব ক্রয় ফেরত হিসাব দুটো আলাদা বিষয়। সো এই দুটো এন্ট্রি লিখলেই আমার ক্রয় হিসাব শেষ। এখন আমি লিখবো কি পাওনাদার হিসাব লিখবো। দেখো একদম নর্মাল ব্যাপার, জাস্ট নর্মাল, হ্যাঁ জাস্ট নর্মাল ব্যাপার, তুমি একটু ট্রাই করলেই সম্ভব। তুমি জাস্ট এই ভিডিওটা দেখার পর, এই ক্লাসটা দেখার পরে তুমি একটু চেষ্টা করবে নিজে নিজে, তাহলে দেখবা পারবা। সো এরপর দেখি আমরা কী হিসাব করব, পাওনাদার হিসাব। কোথায় পাওনাদার হিসাব লেখা আছে, নগদ অফিস সরঞ্জাম ক্রয় মূলধন ক্রয় হিসাব পাওনাদার, এই যে পাওনাদার হিসাব লেখা আছে। তাহলে এই পাওনাদারের জন্য আমরা লিখবো কি তার বিপরীতে ক্রয় হিসাব লিখবো, কি লিখবো ক্রয় হিসাব, এবং এটা হচ্ছে 3 তারিখ ছিল জানুয়ারি মাসের 3 তারিখ, কি লিখবো পাওনাদার হিসাব যেহেতু করতে যাচ্ছি তাহলে বিপরীত ছিল ক্রয় হিসাব, এই জন্য লিখবো ক্রয় হিসাব। বলতে পারো স্যার ক্রয় হিসাব তো অনেকবার লিখেছি, না ওইটা অন্য হিসাব করেছো তুমি, অফিস এখানে তুমি কি করতেছো পাওনাদার হিসাব করতেছো, কি করতেছো পাওনাদার। সো তুমি পাওনাদারের বিপরীতে যে যে আছে সেটা হবে। এখন যদি এর আগে তুমি এটাকে লিখে থাকো 1000 বার, সেটা আমার দেখার বিষয় না, তোমাকে লিখতে হবে। তাহলে ক্রয় হিসাব কত টাকা দেখো, পাওনাদার হিসাব ক্রয় হিসাব 80,000 টাকা ছিল, 80,000 টাকা, তাহলে এখানে লিখবো কি 80,000 টাকা। আর আমি যে পাওনাদার হিসাব করছি সেটা কিন্তু ক্রেডিট, টাকাটা দেখো ক্রেডিট পাশে আছে, পাওনাদার হিসাব ক্রেডিট, টাকা ক্রেডিট পাশে, এজন্য আমি টাকা যদিও ডেবিটেরটা লিখেছি কিন্তু আমি টাকা লিখবো ক্রেডিট ঘরে, 80,000 টাকা
ক্রেডিট, এবং ব্যালেন্স হবে 80,000 টাকা। এই যে ক্রেডিটের ঘরে 80,000 টাকা। ক্লিয়ার? তারপর দেখো আর কোথায় পাওনাদার আছে? অফিস সরঞ্জাম, নগদান হিসাব, পাওনাদার। এই যে পাওনাদার আর একটা পাওনাদার আছে। এর বিপরীত কি? ক্রয় ফেরত হিসাব। তাহলে এখানে লিখব ক্রয় ফেরত হিসাব, এবং এটা ছিল 18 তারিখ ছিল, 18 তারিখ। তাহলে কি লিখবো বলো? পাওনাদার হিসাব যেহেতু আমি করছি, সো আমি লিখব ক্রয় ফেরত হিসাব, বিপরীতটা লিখব ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হিসাব। সো আমি কত টাকার পণ্য ফেরত দিয়েছিলাম? 6,000 টাকার পণ্য। এই যে 6,000 টাকার পণ্য ফেরত দিয়েছিলাম, সো 6,000 টাকা লিখবো। তো আমি পাওনাদার হিসাব যেহেতু করতেছি, এখানে পাওনাদার কিন্তু ডেবিট পাশে আছে, ডেবিট পাশে। তাহলে আমি লিখতেছি মানে টাকা লিখবো কোথায়? ডেবিট পাশে। 6,000 টাকা ডেবিট পাশে লিখবো। এই যে ডেবিট পাশে 6,000 লিখলাম। ঠিক আছে? বলতে পারো স্যার পাওনাদার হিসাব করতেছেন, পাওনাদার তো ক্রেডিট হওয়ার কথা না। আমি মানে নর্মাল চিন্তা করো, ওখানে পাওনাদার হিসাব ডেবিট পাশে ছিল, তো আমি ডেবিটের টাকা লিখেছি ডেবিট পাশে। কিন্তু লিখতে হবে ভিতরে তথ্য লিখতে হবে বিপরীতটা, সবসময় বিপরীতটা লিখতে হবে। তার মানে এই না যে এই ক্রয় ফেরত হিসাব ক্রেডিট আছে, তাই টাকা ক্রেডিট পাশে বসাবো না, সরি। তাহলে 80,000 থেকে 6,000 গেলে 74,000 টাকা, 74,000 টাকা। এটা ক্রেডিট পাশে বসবে, কারণ জেরটা ক্রেডিট পাশে বেশি। এই হচ্ছে চলমান জের ছকে। আসলে যদি টি ছক বলতো টি ছকে করে দিতাম, চলমান জের ছক বলছে চলমান জের ছকে করলাম। তোমরা এরকম ভিডিওগুলো পেতে চাইলে দেখো, চমৎকার ওয়েতে করে দিলাম। সো এরকম জাস্ট ক্লাস যদি করতে চাও, তাহলে আমার হচ্ছে অনলাইন ব্যাচে 499 টাকা মাত্র। তুমি পেমেন্ট করবে আমার এই নাম্বারে, পেমেন্ট করে আমাকে হচ্ছে জাস্ট হোয়াটসঅ্যাপে আমাকে স্ক্রিনশটটা পাঠাবে, তাহলেই হবে। অথবা বিস্তারিত জানতে আমাকে একটা ফোন দিতে পারো, ফোন দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারো। এছাড়া চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলো, জাস্ট সাবস্ক্রাইবে চাপ দাও অ্যান্ড লাইক দাও, একটা কমেন্টে একটু মতামতটা জানাও। পরবর্তী ক্লাসটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আসবে। সো অবশ্যই ভালো থাকবে। পুরো হিসাব বিজ্ঞান বই কমপ্লিট করাবো ইনশাল্লাহ। ঠিক আছে? আসসালামু আলাইকুম।